আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় সম্পর্কিত যে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সম্পর্কিত দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল, এইচএসসি দিনাজপুর বোর্ড, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় প্রশ্নগুলি করার জন্য কিছু শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল। তা শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে ছুটির দিন, শুক্রবার, তাই সকালবেলা আমি ক্লাসটা নিচ্ছি ছুটির দিন অবসর সময়ে। তো যাই প্রশ্নটি দেখে নিই। প্রশ্নে বলা আছে অনেক তথ্য। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের জন্য তথ্য দেওয়া আছে যে প্রাপ্য হিসাবের উপরে 10% কাটতে হবে, 10% হিসাব করতে হবে। অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি ধার্য করতে হবে সেটাই নতুন, কিন্তু এই পার্সেন্টেজটা কাটতে হবে কিসের উপরে, তাই না? এই যে প্রাপ্য হিসাব আছে না প্রশ্নে 43,000, ওটার সাথে ধারে বিক্রয় যোগ হবে। যোগ করে এই অনাদায়ী পাওনা যেটা হিসাবভুক্ত হয়নি ওটা বিয়োগ করতে হবে। যা হবে তার উপরে এই 10% ক্যালকুলেশন করব। তো যাই আমি করে দেখাচ্ছি। ক নাম্বার উত্তর, উদ্দীপকটা উপরে লিখে রাখলাম, নিচে সমাধান করব। প্রথমে প্রাপ্য হিসাব লিখব কত টাকা, এই 43,000 ছিল, ওটার সাথে ধারে বিক্রয় যোগ করব 60,000, যোগ করে 1,03,000 হলো। একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। বাদ অলিখিত অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা এখানে দুইটা আছে, একটা লিখিত। আবার আমরা এই জাবেদার জন্য চলে আসলাম, উদ্দীপকের আলোকে জাবেদা করব। তো জাবেদা করার সময় এই যে অনাদায়ী পাওনা লেখা হয়নি 4,000, অনাদায়ী পাওনা লেখা হয়নি 3,000, লেখা হয়েছে 4,000, মোট কত 7,000। তো 7,000 টাকা নিয়ে আমরা একবারে জাবেদা করতে পারি, অনাদায়ী পাওনার জাবেদা। আর আমরা যদি দুইবারে করতে চাই তাহলে অনাদায়ী পাওনা একবার 4,000, একবার 3,000, একই জাবেদা দুইবার করতে পারি, সমস্যা নেই। যেহেতু তারিখ এক, লেখা এক, তো একবারে মোট টাকা নিয়ে জাবেদা করলেও হবে। যেমন এখানে আমি তারিখ লিখলাম, দিয়ে এই 4,000 আর 3,000 7,000 টাকা নিয়ে জাবেদা করব। অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা লিখব 7,000। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ডেবিট হবে কেন, তাই না? কারণ অনাদায়ী পাওনা ধার্যের ফলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায়। কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি যা সৃষ্টি করা হয় এই অনাদায়ী পাওনাকে অবলোপন করার জন্য। তাহলে এখানে যেহেতু অনাদায়ী পাওনা অবলোপন হচ্ছে, হিসাবভুক্ত হচ্ছে, এর ফলে অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যাবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট হয়েছে। আর ক্রেডিট হবে প্রাপ্য হিসাব, কারণ প্রাপ্য হিসাব থেকেও কমে যাবে। এরপরে আসি, এরপরে একই টাকা নিয়ে দুইটা জাবেদা হবে, সেম টাকা নিয়ে। কীরকম? এই অনাদায়ী পাওনা, দুই অনাদায়ী পাওনা যোগ করে যা পাবো তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতনটা বিয়োগ করে যে টাকা হবে সেটা নিয়ে এখানে পরপর দুইটা জাবেদা হবে। আবারও বলছি, লক্ষ্য করি, অনাদায়ী পাওনা এই দুটো যোগ করে তো 7,000, 4,000 আর 3,000, তার সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ক নাম্বারে বের করেছি 10,000, সেখান থেকে বিয়োগ হবে পুরাতন প্রশ্নের মধ্যে দেয়া ছিল এই 10,000 1 তারিখের। নতুন আর পুরাতন এখানে কাকতালীয়ভাবে মিলে গেছে, নাও মিলতে পারে, সমস্যা নেই। তাহলে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করে পুরাতনটা বিয়োগ করে 7,000 টাকা যে পেলাম, এইটা নিয়ে পরপর দুইটা জাবেদা করব। প্রথমটা করব অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবভুক্ত করার জাবেদা। এবার টাকা লিখব, এই যে এই টাকাটা, এই 7,000 এই 7,000 না, কিন্তু এই 7,000 হচ্ছে ক্যালকুলেশন করে যেটা পেয়েছি, এটার সমান নাও হতে পারে, কিন্তু পরের দুইটা সমান হবে। পরে আরেকটা জাবেদা করবো না নিচে, এই দুইটা টাকা সবসময় সমান হয়। আর এই দুইটা টাকা লিখবো যোগ বিয়োগ করে যে টাকাটা পাবো সেইটা। আচ্ছা, শেষের জাবেদাটা করব, এই যে অনাদায়ী পাওনা খরচ হলো, এই অনাদায়ী পাওনা খরচকে আয় বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে অনাদায়ী পাওনা খরচকে বন্ধ করব। তার জন্য জাবেদা হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট। টাকা হবে 7,000 টাকা। আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ ক্রেডিট, টাকা হবে 7,000 টাকা। অর্থাৎ এই সেম টাকা নিয়ে দুটো জাবেদা হয়। তো শিক্ষার্থীরা যদি এই তিনটা জাবেদা ভালো মতো বুঝতে পারে, তাহলে এই অধ্যায়ের 80% অঙ্কের সমাধান করতে পারবে। কারণ তোমরা দেখবে 80% অঙ্কে
তুমি যদি 10টা অঙ্ক দেখো 8টা অঙ্কের মধ্যে মিনিমাম এই 3টা জাবেদা আছেই। কত গুরুত্বপূর্ণ তাহলে জাবেদাগুলি। এরপরে আমাদের গ নাম্বার করব, তাই না? তো গ নাম্বারে খতিয়ান করতে বলেছে 2টা, অনাদায় পাওনা হিসাব প্রস্তুত করব আর অনাদায় পাওনা সঞ্চিত হিসাব প্রস্তুত করব। 2টা খতিয়ান করতে বলেছে। তো 2টা খতিয়ান করার জন্য আমি নিচে খতিয়ানের ছক অঙ্কন করলাম। এখান থেকে গ নাম্বার শুরু, উত্তর। আর উপরের কিছু অংশ এই অনাদায় পাওনা খরচ সংক্রান্ত যে 2টা জাবেদা ছিল, ওই 2টা জাবেদা আমি উপরে লিখে রাখলাম। এটা দেখে দেখে আমরা নিচে সমাধান করব। তো সমাধান করার জন্য তারিখ লিখব। প্রথমে কি বলেছে? অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তো অনাদায় পাওনা খরচের ডেবিটে টাকা লিখব, নাম লিখব অনাদায় পাওনা সঞ্চিতি। অনাদায় পাওনা সঞ্চিতির নাম লিখে ডেবিট দিকে টাকা লিখব, ডেবিট থেকে ডেবিটের ঘরে চলে যাবে। পরেরটা বলছে অনাদায় আয় বিবরণী ডেবিট, অনাদায় পাওনা খরচ ক্রেডিট, তাই না? তাহলে আয় বিবরণী বলে অনাদায় পাওনা খরচের ক্রেডিট দিকে টাকা লিখব, ক্রেডিট দিকে। ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে শূন্য হবে, দুটো সমান সমান টাকা। শূন্য না লিখলেও হতো। আমি খতিয়ান দ্রুত দেখাইছি, কারণ খতিয়ান সে 9 থেকে আমরা করতেছি। খতিয়ান তো আমরা সবাই পারি, তাই না? আর জাবেদা থেকে খতিয়ান আরও সহজ। আর একবার বলছি, আমি অনাদায় পাওনা খরচ হিসাব করতেছি। তো অনাদায় পাওনা খরচ এখানেও আছে, এখানেও আছে। এখানে আছে ডেবিটে, এখানে আছে ক্রেডিটে। তাহলে এখানে ডেবিটে টাকা লিখেছি, নাম লিখেছি উল্টাটা। এখানে আবার ক্রেডিটে টাকা লিখেছি, নাম লিখেছি উল্টাটা, বিপরীত নাম। এইভাবেই তো খতিয়ান করতে হয়। এই হচ্ছে অনাদায় পাওনা খরচ হিসাব। আর একটা খতিয়ান করতে বলেছিল, সেটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব। তো অনাদায় পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করার জন্য আবার আমি এই জাবেদার কিছু অংশ নিয়ে আসলাম। অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত 2টা জাবেদা ছিল, সেই 2টা জাবেদা উপরে লিখে রাখলাম। এই জাবেদাটা কিন্তু খতে আছে, খ নাম্বার থেকে আমি নিয়ে আসলাম। খ এর জাবেদা দেখে আমি এটা তৈরি করব। আমাদের উত্তর মূলত নিচের অংশটুকু, উপরের টুকু ওই খ এর অংশ, জাবেদা খ নাম্বারে জাবেদা করেছি সেই অংশ। তো অনাদায় পাওনা সঞ্চিতির কিন্তু একটা উদ্বৃত্ত আছে, ব্যালেন্স বিডি বলে প্রথমে 10,000 টাকা কিন্তু উদ্বৃত্ত আছে। এই 10,000 টাকা আগে লিখব এই ক্রেডিট দিকে, কারণ অনাদায় পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স, তাই ক্রেডিট দিকে লিখব। এরপরে অনাদায় পাওনা সঞ্চিতির ডেবিটে টাকা লিখব, নাম লিখব প্রাপ্য হিসাব বলে ডেবিটে টাকা লিখব জাবেদা দেখে। ক্রেডিটে 10,000, ডেবিটে 7,000, ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ক্রেডিট বড় 3,000। আবার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ডিস্টার্ব হচ্ছে মনে হয়, যে রান্না হচ্ছে, প্রেশার কুকারে রান্না হচ্ছে। বাসায় বসে ভিডিও করতেছিলাম, হয়তো বা তোমাদের একটু ডিস্টার্ব হচ্ছে। সমস্যা নাই, পরের অঙ্কটুকু সমাধান করি। পরে বলেছে আবার, পরের জাবেদাটাই বলেছে অনাদায় পাওনা খরচ ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট। তা আবার অনাদায় পাওনা সঞ্চিতির অনাদায় পাওনা খরচ নাম লিখে অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিটে যেহেতু টাকা, ক্রেডিটের টাকা লিখব। এবার ক্রেডিটে ছিল 3,000, ক্রেডিট হলো 7,000। ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে 10,000 বসবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, আমরা প্রথমে ব্যালেন্স বিডি বলে এই টাকাটা লিখেছি, যেটি প্রশ্নে ছিল 1 তারিখের উদ্বৃত্ত। আর অবশিষ্টটা জাবেদা থেকে তুলব। এই জাবেদা খ নাম্বারে ছিল, ওখানকার অংশ। তো এখানে 2টা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব, 2টা লেখা, 2বার লেখা আছে। এখানে অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ডেবিট, তা ডেবিট দিকে টাকা লিখেছি, নাম লিখেছি প্রাপ্য হিসাব। আবার আরেকটা অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, তো ক্রেডিটে টাকা লিখেছি, নাম লিখেছি অনাদায় পাওনা খরচ হিসাব। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।